জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তার নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। সেখানে সরাসরি যাব। জেল জুলুম কেস কাচারির মিথ্যে মামলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিশ্চিত আজকে এই সম্মেলন আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মধ্যে বহু নেতাকর্মী আছেন যারা এই মিথ্যা মামলার, গায়েবী মামলার শিকার হয়েছিলেন। যারা আছেন না আপনাদের মধ্যে, হাত তুলতে বললেই দেখা যাবে প্রায় প্রত্যেকটি মানুষ এখানে হাত তুলেছে মিথ্যা মামলার শিকার হয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে আমরা এখন কি দেখছি? আমরা দেখছি যে যেই দাবি আদায়ের জন্য জনগণ রাজপথে এসেছিল, জনগণ একটি স্থিতিশীলতা চায়। জনগণ চায় এই দেশের সম্পদ জনগণের স্বার্থে ব্যবহৃত হোক। জনগণ চায় এই দেশের মাটিতে আইন শৃঙ্খলা বজায় থাকুক। জনগণ চায় এই দেশের ভবিষ্যৎ শিক্ষার্থী যারা, ভবিষ্যৎ বাংলাদেশ যারা, তারা ঠিকভাবে শিক্ষার সুযোগ পায়। জনগণ চায় এই দেশের মানুষ মিনিমাম তাদের স্বাস্থ্য সেবা পায়। জনগণ চায় এই দেশের মানুষ তাদের যোগ্যতা মেধা অনুযায়ী চাকরি বাকরি হোক আর ব্যবসা বাণিজ্য করার সুযোগ হোক, সেই সুযোগ যাতে পায়। অর্থাৎ একটি স্বাভাবিক পরিবেশ জনগণ প্রত্যাশা করে। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা। এবং সরকার এই যে কথাগুলো বললাম, জনগণের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন করা, তাদের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী এই চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময় ঘোষণা করেছে। সকলেই আপনারা জানেন। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মানুষ মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন, বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার, সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার। এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য, সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন। কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না। নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ, বা ইনশাল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন। কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তার পরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন। তার পরের বিষয়গুলো কিন্তু আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয়। কি সেটি? দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কি সেই চ্যালেঞ্জ? একটা দুইটা করে দুই চারটাও যদি আপনাদের সামনে, সবাই আপনারা জানেন বিষয়গুলো, সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন। আমাদের প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে। তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে প্রচুর বেকার আছে। এই শিক্ষিত বেকার হোক, অল্প শিক্ষিত বেকার হোক, এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। করতে হবে না আমাদেরকে? করতে হবে তো। আমাদের নদী নালা খাল বিলগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম কৃষি কাজের জন্য কৃষকের পানির সমস্যা হয়, আবার আরেক দিকে দেখি আমরা অল্প বন্যায় বা অল্প বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলে অনেক এলাকা বাংলাদেশের ভেসে যায়। পানিগুলো যাবে কোথায়? এই খাল খনন করতে হবে আমাদেরকে, নদী খনন করতে হবে, কৃষিকের জন্যই হোক, পানির জন্যই হোক, অথবা বন্যাকে প্রতিরোধ করার জন্যই হোক। আমাদের শিক্ষার কি অবস্থা? আপনাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, সন্তান, নিজেদের সন্তানরা এই দেশে পড়ালেখা করছে। আপনারা কম বেশি প্রত্যেকেই এই ব্যাপারে আপনারা সঠিকভাবে আপনারা জানেন যে সেই শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটি বিষয় সবসময় আমি বলি
যে আজকের যারা শিশু তারা হচ্ছে, এই কথা শহীদ জিয়াও বলতেন, আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি এই শিশুদেরকে আজকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, একজন গার্জিয়ান হিসেবে, এখানে প্রত্যেকেই গার্জিয়ান, প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে, একজন শিশুকে যদি আজ সঠিকভাবে গড়ে তোলা যায়, কাল সে দেশকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। কাজে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনারা জানেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষের, ঢাকা শহরে যারা শহরে থাকে হয়তো মানুষ কম বেশি চিকিৎসা পায়, কিন্তু গ্রামে গঞ্জে যেই মানুষগুলা থাকে তাদের এই স্বাস্থ্য সুবিধা থেকে বিভিন্নভাবে তারা বঞ্চিত। এটিকে কিছুটা হলেও আমাদেরকে উন্নত করতে হবে। এরকম আরো অনেকগুলো ব্যবস্থা আছে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি বলেন। এই চ্যালেঞ্জগুলো আমাদের গ্রহণ করতে হবে। এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে, কারণ এইগুলি হচ্ছে মানুষের চাওয়া, এগুলি হচ্ছে মানুষের পাওয়া। এখন ভাই বোনেরা, সহকর্মীবৃন্দ, কেন আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারাও বুঝতে পারছেন। কারণ ওই যে প্রথমে বলেছি, বাংলা আপনি যখন যান, আপনাকে সে জিজ্ঞেস করে ভাই কি হবে, দেশের কি হবে, অর্থাৎ জনগণ আপনাদের কাছে জানতে চায়, বিভিন্ন পর্যায় থেকে জনগণ জানতে চায়। কারণ জনগণ মনে করে বিএনপি তাদের জন্য কিছু একটা ভালো মন্দ করতে পারবে। আপনি রাজনৈতিক নেত্রী মানুষের কথাই বলেন অথবা নিরপেক্ষ মানুষের কথাই বলেন, প্রত্যেকের একটি আস্থা, কম বেশি আস্থা বিশ্বাস বিএনপির আছে। নওগাঁয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় সেনাবাহিনীকে যুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আরপিও সংশোধনে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে কমিশনের সভা চলছে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। সিএসির নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় যুক্ত করার সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানাবেন, আর আর কোন ইস্যুতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা তাও জানাবেন। হাসিব, বিশেষ করে এখানটায় যে আজকের আরপিও নিয়ে কথাটি উঠে এসেছে সেটি ছিল মূলত বৃহস্পতিবারের যে কমিশন বৈঠকটি ছিল তা থেকে আমরা এখানে দেখেছিলাম যে কমিশনের যে বৈঠকটি চলছে বলা চলে প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক থেকে শুরুতেই জানানো হয়েছিল। বিশেষ করে আমরা দেখেছিলাম মাঝে একটি বিরতি ছিল যে সশস্ত্র বাহিনীর সংখ্যায় মূলত সেনাবাহিনীকে যুক্ত করার যে একটি অবস্থা সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এর পাশাপাশি আমরা যেটি সকালের আপনি হয়তো দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথার মধ্য দিয়ে কিন্তু এই কথাটি উঠে এসেছিল। যদিও নির্বাচন কমিশনের যে আওতাধীন যে বিষয়গুলো থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্যান্য বিষয়গুলো, সেগুলো মূলত তফসিল পরবর্তী কার্যক্রমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে সমন্বয় করে কাজগুলো করা হয়। এখন পর্যন্ত যেহেতু তফসিলের 3 মাস বাকি রয়েছে, এর মধ্য দিয়ে আমরা দেখেছিলাম কমিশন কিন্তু বেশ কিছু কাজ তারা এগিয়ে নিচ্ছে। এর আগে যে বিষয়টি ছিল নবম কমিশন সভার মূলত আলোচিত বিষয় যে রাজনৈতিক দলের যে আচরণ বিধিমালা চূড়ান্ত, সেই আচরণ বিধিমালার মধ্যে আমরা দেখেছিলাম যে সমসাময়িক দিক বিবেচনায় তারা কিন্তু এআই এবং সিসি ক্যামেরা ব্যবহারের কথাটি বলেছিল। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল একটা প্রস্তাবনা, যেটি হচ্ছে মূলত যে দেশের 40,000-এর মতো ভোট কেন্দ্রে যে বডি ক্যাম ব্যবহারের যে বিষয়টি সেটি কিন্তু বলা হয়েছিল এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়াও চলছে। তো বলা ছিল যেহেতু নির্বাচন কমিশন তাদের এই নিয়মমাফিক কাজগুলো প্রত্যেক নির্বাচন আগে করে থাকে, এর মধ্যে অন্যতম তাদের যে আচরণ বিধিমালা চূড়ান্ত, সেই সাথে আরপিও নিয়ে যে কাজ করার, এর মধ্যে আপনি হয়তো জেনে থাকবেন যে এর আগে যে ব্যবস্থাপনাটি ছিল যে একজন প্রার্থী সে 3টি আসনে তিনি ভোট করতে পারতেন তথা নির্বাচন করতে পারতেন। এবারে কিন্তু যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটি প্রস্তাবনা এসেছে যে সেটিকে 3 সংখ্যাকে 2 আনার জন্য, সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে। এখন পর্যন্ত চূড়ান্ত অবস্থা কিন্তু জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে। এর পাশাপাশি আপনি যেটা জেনে থাকবেন যে একজন প্রার্থীকে তাদের যে স্নাতক পাশ পর্যন্ত যে একটি অবস্থা দরকার প্রয়োজন হয়, কেননা তিনি একজন যেহেতু একটি আসনের প্রতিনিধিত্ব করেন, তাকে বিভিন্নভাবে তার এই বিষয়গুলো প্রয়োজন হয়। তো বলা ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কিন্তু সেই বিষয়গুলো ব্যবস্থাপনা নিচ্ছেন এবং সেই সাথে তারা ভাবছেন যে এবারের ইলেকশন যে কোনোভাবেই তারা যেন অন্যবারের তুলনায় বেশ ভালোভাবে করতে পারেন। সিফাত, এই ছিল আমার কাছে। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। আগামী নির্বাচনে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে
80,000 সেনাবাহিনীর সদস্য। এছাড়াও বিজিবি, নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থাও। ঢাকা 3 আসনের 3 নম্বর ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রার্থীরা চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এছাড়া বিগত সময়ে তরুণরা যারা ভোট দিতে পারেনি তারা যেন এইবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যাপারে সচেষ্ট থাকবে প্রশাসন। যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা, প্লাস আমাদের সেই র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেব খুব তাড়াতাড়ি। এবং আমরা তাদের বডি ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার 2 মরদেহের পরিচয় মিলেছে। তাই তারা হলেন জাকির ও মিজান। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। হাসপাতালের নিরাপত্তা কর্মী জানান, 10 আগস্ট ভোরে গাড়িটি হাসপাতালে প্রবেশ করে। তবে একদিন পর হয়ে গেলেও রেজিস্ট্রি খাতা অনুযায়ী গাড়িটি বের না হওয়ায় গাড়িটির কাছে গেলে ভেতরে দুটি মরদেহ দেখতে পান। পুলিশের তথ্য মতে হাসপাতালে রোগী নিতে এসেছিল গাড়িটি। গাড়ির মালিক জুবাইর আহমেদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ডিসি। যোগাযোগ হয়েছে নিহত গাড়ি চালকের পরিবারের সাথেও, তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। প্রাইভেট কারটা পাইছি, প্রাইভেট কারটা আমরা প্রাইভেট কারের একটু চেক দিয়েছি যে এটার মালিককে। তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগও করেছি, সে আসতেছে। আর যে 2 জন আছে, 2 জনে এখনও ওইভাবে পূর্ণাঙ্গরূপে শনাক্ত করতে পারি নাই। তবে ড্রাইভারের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে 2 জনের নাম আমরা আপাতত পাইছি, এটা ভেরিফাই করতে হবে। আমি ডাকাডাকি করার পর যখন হয় না, আমি তৎক্ষণাৎভাবে আমার নিচে নেটওয়ার্ক থাকে না, আমি উপরে উঠে আনুমানিক 12টা 2 বা 3 মিনিটে আমি আমার অথরিটিকে বিষয়টা জানাই। এরপরে ওনারা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। রাজুকের পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামিদের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন দুদকের 3 কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও SM রাশিদুল ইসলাম। সাক্ষ্য গ্রহণ উঠে আসে রাজুকের প্লট পেতে কোনো আবেদনই করেনি শেখ হাসিনা পরিবার। ধানমন্ডিতে রাজুকের বরাদ্দ করা বাড়ি থাকা সত্ত্বেও ও হলফনামায় তা গোপন রেখে প্লট নেয় তারা। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ মোট আসামি 47 জন। অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 16 জন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 আগস্ট নির্ধারণ করেছে আদালত। সেই রেজিস্টারও শেখ হাসিনার পরিবার বা শেখ হাসিনার কোনো নাম উল্লেখ নাই, তারা যেন আবেদন করছে। অর্থাৎ এখানে বিধি 6ও তারা লঙ্ঘন করছে। ঢাকা নারায়ণগঞ্জে যে কোনো জায়গায় যদি বাড়ি থাকে বা প্লট থাকে, তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না এবং তারা পাবে না, আবেদন করলেও সেটা বাতিলযোগ্য। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলায় চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান। এ সময় 5 আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা। দাবি জানান ন্যায় বিচার পাওয়ার। এদিকে আনাস হত্যার সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ আদালতে কাছে দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। সাক্ষ্য গ্রহণ শুরু হয় নিহত আনাসের বাবার সাক্ষ্যের মধ্য দিয়ে। মামলায় অসুস্থতার জন্য সাক্ষ্য দিতে পারেননি আনাসের মা। সকালে কনস্টেবল সুজন সহ 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 8 আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। এর মধ্যে শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হলো। ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি।
বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে 2টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি। প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হিসেবে আছেন আরও 5 উপদেষ্টা। আগামী 12 আগস্ট একটি বিজনেস কনফারেন্সে অংশ নেওয়ার পর 13 আগস্ট মালয়েশিয়া ইউনিভার্সিটি কিভাংসান থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এরপর 13 আগস্টে মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। জানা যায় 2 দেশের মধ্যকার অভিবাসন ও বিনিয়োগে সফরে গুরুত্ব পাবে। বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরে অভিযান চালিয়ে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শম্পা, আর কাউকে আটক করা হয়েছে কি বলছে আইনশৃঙ্খলা বাহিনী, জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের যে সবশেষ তথ্য জানিয়েছে, এই মিনিট 2 আগে তারা জানিয়েছে যে এখন পর্যন্ত এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর কিছুক্ষণ আগেও আমাদেরকে যখন তারা ব্রিফিং করেছেন তারা কিন্তু বলেছিলেন যে 1 জনকে আটক করা হয়েছে। এবং আমরা আরও যে জানতে পেরেছি, 2 পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখানে বেলা 2টার কিছু পরে 2 পক্ষের যখন সংঘর্ষ হয় তখন একজনকে চাপাতি দিয়ে কোপানো হয় এবং সেই ব্যক্তিকে যখন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে তার মৃত্যু হয় কিছুক্ষণ আগে। এবং এরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের নামে তাদের 2টি দল অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে অস্ত্রসহ। এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে তথ্য পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যার দিকে এখানে র্যাব, সেনাবাহিনীর সমন্বয়ে পুরো আইনশৃঙ্খলা বাহিনী মিলে এখানে অভিযান পরিচালনা করবে। তবে একটি প্রশ্ন থেকেই যায় যে যখন ঘোষণা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও অভিযান পরিচালনা করে তখন আসলে সন্ত্রাসী হোক কিংবা অপরাধী হোক তারা কি সেখানে পুলিশের জন্য বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অপেক্ষা করবে কিনা, এই প্রশ্ন কিন্তু জনমনে ঘুরপাক খাচ্ছে। এবং আমরা যদি ঘটনার সূত্রপাত সম্পর্কে বলি, গতকাল রাতে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছিল এবং সেই ঘটনায় গতকালকে এখানে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর আজ সকাল থেকে বেশ কয়েকবার এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপুরের দিকে মূলত শাহ আলম নামে এক ব্যক্তিকে শাহ আলম নামে অন্য এক ব্যক্তি কোপায় এবং সেই কোপানোর পরে ঘন্টা খানেকের পরেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আমরা যখন এই জেনেভা ক্যাম্পে আসি তখন কিন্তু তার ক্ষুব্ধ স্বজনেরা ছুটে আসে এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও তাদের অভিযোগ জানায়। এক পর্যায়ে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে জেনে পুলিশ আমাদেরকে যে তথ্য জানিয়েছে সেটি হচ্ছে এখানে বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় এবং সেই গ্রুপগুলো এক হয়ে, যেহেতু পুলিশ এখানে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে, তাদের উপর চড়াও হয়েছে এবং এর ফলে এক পর্যায়ে এই সংঘর্ষের মধ্যে পুলিশের গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে পুলিশ জানিয়েছে যে তারা অভিযান পরিচালনা করার কারণে এখানে যে দলগুলো আছে তাদের মধ্যে যে শক্তি সেটা অনেকটাই কমে এসেছে এবং এমন অভিযান যদি পরিচালনা করতেই থাকে তাহলে ভবিষ্যতে এখানে অপরাধের মাত্রা অনেকটাই কমে আসবে। এই ছিল আমার কাছে জেনেভা ক্যাম্প থেকে সবশেষ খবর। মোহাম্মদপুরের 2 পক্ষের সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। গাজীপুরে 11 বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 4 জনের বিরুদ্ধে। মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল অভিযুক্তরা। গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জেলা শ্রীপুর থানায় মামলা করেন। ভুক্তভোগীর পরিবার জানায় প্রায় 15 দিন আগে স্কুল থেকে ফেরার পথে একটি দোকানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এরপর অচেতন অবস্থায় পাশের জঙ্গলে দিয়ে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে জানান ভুক্তভোগীর বাবা। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে আবারও অভিযুক্তরা ভুক্তভোগীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায়। এদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে কিশোরীকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে বাড়ি নিলে বিষয়টি জানাজানি হয়। ছোট একটা বাচ্চার সাথে যে এরকম একটা আচরণ করলো, এই আচরণের সুস্থ আমরা একটা বিচার চাই। কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে, ওরা বড় হইতেছে, ওদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না তার কোনো
নিশ্চয়তা আমাদের নাই। তারা 4 জন এই নাবালক মেয়েটারে একের পর এক দর্শন করে গেছে এবং তার বাবা এই ব্যাপারে থানার আশ্রয় নিছে। তারা শিশুকে ইউটিলাইজ করে ব্ল্যাকমেল করে দর্শন করেছে, সকালে বিচার কামনা করি। কাউরায় একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে মোস্তফা একটি অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। 2014 সালে পল্লবীতে পুলিশি হেফাজতে জনি হত্যা মামলায় আপিলের রায়ে এসআই জাহিদের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন আদালত। আরেক পুলিশ সদস্য রাশিদুল হাসানের যাবজ্জীবন থেকে সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। এছাড়া পুলিশের এক সোর্সকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পলাতক দুইজন আপিল না করতে পারায় তাদের সাজা নিয়ম অনুযায়ী বহাল আছে। আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতর পরিবার। সোমবার বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এর রায় ঘোষণা করেন। এর আগে এই মামলায় 5 আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। দণ্ডিত 5 আসামির মধ্যে কামরুজ্জামান তৎকালীন এএসআই শুরু থেকে পলাতক। অন্য আসামি সুমন সাজা ভোগ করে বেরিয়েছেন। আজকে মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেছেন। উক্ত রায়ে এসআই জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন। এএসআই রাশিদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করেছেন। সেটা হলো নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের 15(1) ধারায়। এবং পুলিশের সোর্স রাশেদকে যে সাজা দেওয়া হয়েছিল সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে ব্যবহার করছে কয়েকটি রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, 5 আগস্টের পর থেকেই অনেকেই অর্থের লোভে পড়েছে, তাদেরও করুণ পরিণতি হবে। সংস্কার প্রক্রিয়া বিলম্ব হলে ফ্যাসিবাদে ফিরে আসার ঝুঁকি তৈরি হতে পারে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেন, তরুণদের সম্ভাবনা নষ্ট করেছে এই সরকার। আমরা সকল রাজনৈতিক দল আসলে প্রকৃতপক্ষে যেই পরামর্শগুলো তাদেরকে এই যুবকদেরকে, যুবক নেতৃত্বকে দেওয়া দরকার, আমার মনে হয় সব রাজনৈতিক দল তাদেরকে সেই পরামর্শটুকু দিচ্ছেন না, বরং ব্যবহার করার চেষ্টা করছেন। যার কারণে আজকে 1 বছরের মাথায় কিছুটা হতাশার সৃষ্টি হতবা হয়েছে, কিন্তু এটা থাকবে না। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য উপযুক্ত নয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই সকল বাহিনীর সমন্বয়ে স্পেশাল ফোর্স গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সকালে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শৃঙ্খলার যে অবস্থা, এতে করে আমরা নির্বাচনী কর্মকাণ্ড সঠিকভাবে করতে পারবো কি পারবো না, এ নিয়ে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সকল বাহিনী মিলে সমন্বিত উদ্যোগ নিয়ে এবং যথাযথভাবে এইসব রাষ্ট্রের অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে 3 দশকেও হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিন্স কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আলোচনাকালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, হল পর্যায়ে রাজনীতি নয়, বরং ক্যাম্পাসে রাজনীতির চর্চা অব্যাহত থাকা উচিত। ছাত্র সংসদ নির্বাচনের ট্রেন্ডটা যদি শুরু হয়ে যায় এবং এর ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আগে যেভাবে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-তে সামরিক শাসনের সময় কিন্তু মোটামুটি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো। এবং এই নির্বাচন হলে একটা ইতিবাচক জাতীয় রাজনীতিও আমরা পাবো, যেই তরুণরা, মেধাবীরা আপনার এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, তারা সবাই কেবলমাত্র রাজনীতি করবে সেটা না, তারা একাডেমিক কিংবা কালচারাল বিভিন্ন সেক্টরেও তারা নেতৃত্ব দিতে পারে। ছাত্র শিবিরকে ঘিরে নানা প্রোপাগান্ডা ও ট্র্যাগিং করা হলেও
এসবকে গুরুত্ব দেয় না শিবির বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শাহিদুল ইসলাম। সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনায় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো নিজ দলের এজেন্ডা বাদ দিয়ে অন্য দলের সমালোচনায় ব্যস্ত। এ ধরনের রাজনীতি বন্ধের জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে। ছাত্র শিবির সম্পর্কে অনেক প্রোপাগান্ডা চালানো হয়, বিভিন্ন ট্যাগিং করা হয় আমাদেরকে। এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না। আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করব না। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পলিটিক্স মানে বুঝি ওবায়দুল কাদের যা বলে আর করে, হাসিনা যা বলে আর করে, অথবা অমুক এমপি যা করে আর বলে। বাট পলিটিক্স মানে আসলে তা না। পলিটিক্স মানে হচ্ছে তুমি পৃথিবীকে চেঞ্জ করে দিবা, পলিসি মেকিং এর জায়গায় তুমি ভূমিকা রাখবা, অবস্থান গ্রহণ করবা। ঘুমথুম সীমান্ত মিয়ানমারের অভ্যন্তরে আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে আতঙ্ক তৈরি হয়েছে সীমান্তবর্তী মানুষের মাঝে। স্থানীয়রা জানায়, রোববার রাতে 10টার পর থেকে ঘুমথুম ইউনিয়নের সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। টানা 7 ঘন্টার বেশি সময় ধরে চলা গুলিবর্ষণ এই ঘটনার পরপরই সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। মাগুরায় চোর সন্দেহে সজল মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে সজলকে। রোববার রাতে মাগুরার সদর উপজেলার আলাইপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আলাইপুর গ্রামের শরীয়ত মোল্লার সঙ্গে একই গ্রামের আলতাফ হোসেনের বিরোধ চলছিল। রোববার সকালে আলতাফ হোসেনের বাড়ি থেকে 7,000 টাকা হারিয়ে যায়। পরে চোর সন্দেহে শরীয়ত মোল্লার ছেলে সজল হোসেনকে গণপিটুনি দেয় বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ সজলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সজলের। পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়া স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের প্রতিনিধি ফিরোজ আহমেদের উপর হামলার অভিযোগ উঠেছে। ভোরে জেলার মিরপুর বিজিবি সেক্টর পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 2 সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতের ছেলে ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলের খেলাধুলার সময় হাতাহাতি হয়। এই ঘটনায় জেরে অভিযুক্ত মিলন সহ 4 থেকে 5 জন পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এ সময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাত সহ শরীরের আঘাত করে গুরুতর আহত হয়ে তিনি। এ সময় স্থানীয়রা এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও মোহাম্মদ ক্রিকেট সহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির 5 কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুতে চালানো হামলায় তারা নিহত হন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে হত্যার দায় স্বীকার করেছে। তবে ইসরায়েলের দাবি, আল শরীফ হামাসের একটি সশস্ত্র ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলার পরিকল্পনা করা হতো। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে হামাসের সদস্য হওয়ার অভিযোগ করে আসছে। ইসরায়েলি হামলায় গাজায় মোট প্রাণহানি 61,400 ছাড়িয়েছে। অনাহারে 217 জনের মৃত্যুর মধ্যে শতাধিকই শিশু। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে গাজা শহর দখলে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর এবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল অস্ট্রেলিয়া। সোমবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা জানান তিনি। গাজার মানুষের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজটা করারও অঙ্গীকার জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এর মধ্যে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টির অধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে গাজার সন্ত্রাসীদের পুরস্কৃত করেছে বলে মন্তব্য ইসরায়েলের।
শুল্ক ইস্যুতে আদালত ট্রাম্পের বিরুদ্ধে রায় দিলে বা প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করলে 1929 সালের মতো মহামন্দায় পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই আশঙ্কার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, তার শুল্ক নীতির ফলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মার্কিন অর্থনীতি। শেয়ারবাজার উত্থান সহ বিভিন্ন যুক্তরাষ্ট্রে শত শত কোটি ডলার প্রবেশ করছে। এসময় তিনি বলেন, শুল্ক নিয়ে আদালত বিরোধিতা করলে বিপর্যয় নেমে আসবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। শুধু তাই নয়, এমন পরিস্থিতির সৃষ্টি হলে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে না যুক্তরাষ্ট্র, যা ধীরে ধীরে মহামন্দার দিকে নিয়ে যাবে। গেল মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালত রায় দেয়, বিদেশি পণ্যে ব্যাপক হারে শুল্ক আরোপ করে নিজের আইনি ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে ট্রাম্প। যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, শান্তির জন্য রাশিয়ার পক্ষ থেকে সত্যিকার অর্থে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আকাশ কিংবা স্থল হামলা থেকে জীবন বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রোববার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানায়, জাপোরিজিয়া অঞ্চলে আকাশ থেকে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় আবাসিক ভবন, বাস স্টেশন এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। রাশিয়ার এই হামলায় জাপোরিজিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। ওয়াশিংটনের সাথে বেইজিং এর বাণিজ্য ঘাটতি মেটাতে চীন অতি দ্রুত মার্কিন সয়াবিনের ক্রয়াদেশ 4 গুণ বাড়াবে বলে আশা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনা কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় কথা জানান তিনি। ট্রাম্প বলেন, চীন সয়াবিনের ঘাটতি নিয়ে চিন্তিত, অথচ যুক্তরাষ্ট্রের কৃষকরা সবচেয়ে ভালো সয়াবিন উৎপাদন করে, তাই চীন দ্রুত তার সয়াবিনের ক্রয়াদেশ বাড়াবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই প্রত্যাশার পর শিকাগোতে সয়াবিনের দাম 2% বেশি বেড়েছে। চীন বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক, কিন্তু বাণিজ্য ও কূটনৈতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের সয়াবিন এড়িয়ে চলে। স্বচ্ছ ভোটার তালিকা চেয়ে নির্বাচন কমিশন অভিমুখে মার্চ করার সময় দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ আরও অনেকে। সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের পার্লামেন্ট থেকে ইসি বরাবর মার্চ করেন তারা। সে সময় ইসির বিরুদ্ধে 2024 সালে বিহারের লোকসভা নির্বাচনে ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ তোলেন তারা। র্যালি নিয়ে ইসির সামনে এলে পুলিশে বাধায় পড়ে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। সে সময় অনেককে পুলিশের ব্যারিকেডের উপরে উঠে যেতে দেখা যায়। এবার খেলার প্রসঙ্গ। আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে আবারও অবনমন হলো বাংলাদেশের। আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে ফের 10ম স্থানে নেমে গিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর র্যাঙ্কিংয়ে 9ম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, আর তাতেই এক ধাপ নিচে নেমে গিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে এক ম্যাচ জয়ের পর নিজেদের অবস্থানের উন্নতি আনলেও সেটা ধরে রাখা হয়নি বাংলাদেশের। 77 রেটিং নিয়ে বাংলাদেশ আছে 10ম স্থানে, আর ক্যারিবিয়ানরা এক রেটিং বেশি নিয়ে উঠে এসেছে 9ম স্থানে। র্যাঙ্কিংয়ের এমন অবনমন খানিক দুশ্চিন্তা বাড়াবে দেশের ক্রিকেটে। 2027 বিশ্বকাপে সরাসরি নিজেদের জায়গা নিশ্চিত করতে অন্তত 9ম স্থানে থাকতেই হবে মেহেদী হাসান মিরাজের দলকে। 9 সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমস্যায় ভারতীয় দল। কয়েকদিন আগে ফিটনেস পরীক্ষা দিয়েছে শ্রেয়াস আয়ার, এবার পালা হার্দিক পান্ডের। হার্দিকের পাশাপাশি ভারতের টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। 11 ও 12 আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছে সূর্যের। এখনো পুরো সুস্থ হননি তিনি। অন্তত 1 সপ্তাহ সেখানে থাকতে হবে ভারত অধিনায়ককে। সেখানে মেডিকেল দল তার উপর নজর রাখছে। হার্দিক ও সূর্য এখনো পুরো সুস্থ না হওয়ায় এশিয়া কাপের দল নির্বাচন করতে পারছে না ভারত। 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা এবারের এশিয়া কাপ।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।